আজকে একটি নয়, শোনাব দুটি ভৌতিক গল্প বা ঘটনা। আজকের প্রথম গল্প জমিদার ভূতের গুপ্তধন। আজকে দ্বিতীয় গল্প পোড়ো বাড়ির বিছানায় ঠান্ডা নিঃশ্বাস। জমিদারদের পদবি ছিল উইন্ডহ্যাম। 1866 খ্রিস্টাব্দে ওই বংশের শেষ পুরুষ নিঃসন্তান অবস্থায় মারা যান। এরপরে জন কিটন নামে নরউইচের এক পয়সাওয়ালা মুদি ওই জমিদারি কিনে নেয়। কথাই বলে, আদেকলাই ঘাট হলো, জল খেতে খেতে প্রাণ গেল। জমিদারি কিনে জন কিটনের হলো সেই অবস্থা। মুদি যতদিন ছিল ততদিন কেউ তাকে পুঁছতো না। এখন জমিদারি কেনার ফলে তারও জমিদারি চালে জীবন কাটানোর স্বাদ হলো। মনের স্বাদ মেটাতে গিয়ে দেদার পয়সা কড়ি খরচ করতে লাগলো সে। ফল যা হবার তাই হলো। জমিদারি চাল বজায় রাখতে গিয়ে অল্প সময়ের মধ্যে বাজারে তার বেশ কিছু দেনা হয়ে গেল। জন কিটন পড়ল মহা মুশকিলে। জমিদারি কেনার পরে মুদিখানার কারবার তুলে দিয়েছে সে। পুরনো পাইকারি মহাজন যারা ছিল তাদের সঙ্গেও সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে। নয়তো এই সংকটে তাদের দু একজনকে হয়তো বন্ধুর মতো পাশে পেত ভুঁইফোড় জমিদার জন কিটন। অথচ সে জমিদারি কিনতে যাচ্ছে শুনে এরা একসময় বাধা দিয়েছিল। জমিদারি কিনলে তার ঠাটপাট বজায় রাখতে গিয়ে সর্বশান্ত হতে হবে তাকে, এমন আভাস আগেই দিয়েছিল তারা। কিন্তু তখন তাদের সে কথা কানে তোলেনি জন কিটন। সে জমিদারি কিনতে চলেছে শুনে হিংসেই জ্বলে পুড়ে মরছে সবাই, এটাই ধরে নিয়েছিল সে। মুদিখানা তুলে দেবার ফলে এখন তাদের সঙ্গেও তার সম্পর্ক নেই। অন্যদিকে পাওনাদারেরা ছেড়ে কথা কইছে না। কয়েকজন তো খোলাখুলিভাবে বলেই গেল, মাসখানেকের ভেতর দেনা শোধ করতে না পারলে আদালতে তারা সম্পত্তি ক্রোক করার মামলা দায়ের করবে। জন কিটন সবে শুনল, কিছু না বলে শুধু চাপা দীর্ঘশ্বাস ফেলল। হুমকি দিয়ে পাওনাদারেরা চলে যাবার পরে নিজের মনেই জন কিটন আক্ষেপ করে বলল, এভাবে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যা করা ঢের ভালো। ঘটনাক্রমে সেই আক্ষেপ শুনে ফেলল তার বউ। বেচারি সাধারণ চাষি ঘরের যুবতী মেয়ে, পেটে বিদ্যে না থাকলেও সংসারের হাল ধরতে জানে। জমিদারি কিনতে সেও নিষেধ করেছিল, কিন্তু বউয়ের নিষেধ কানে তোলেনি জন। দেনা শুধতে না পেরে স্বামী আত্মহত্যা করতে চাইছে শুনে তার মন ভারী খারাপ হয়ে গেল। খেয়ে দেয়ে জন শুয়ে পড়তে তার বউ নেমে এলো একতলায় বসার ঘরে। এখানে রকিং চেয়ারে বসে দোল খেত সে, কিন্তু আজ আর দোল খেতে তার মন চাইল না। দেওয়ালে টাঙানো উইন্ডহ্যাম জমিদারদের শেষ বংশধরের হাতে আঁকা রঙিন ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলো আপন মনে। কতক্ষণ ওইভাবে কেটেছিল কেউ জানে না। আচমকা বউটি দেখল ছবির ভেতর থেকে জমিদারের প্রেতাত্মা বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো। সেই এক চেহারা, এক রকম নাক, চোখ, চাউনি, এমনকি পরনেও একই পোশাক। সঙ্গে সঙ্গে থতমত খেয়ে বউটি উঠে দাঁড়ালো। জমিদারের প্রেতাত্মা তাকে তার সঙ্গে আসতে ইশারা করে এগিয়ে চলল স্টাডির দিকে। বউটিও মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছন যেতে লাগলো। স্টাডিতে ঢুকে বইয়ে ঠাসা একটা বড় আলমারির সামনে এসে থমকে দাঁড়ালো জমিদারের প্রেতাত্মা। বউটির দিকে তাকিয়ে আলমারির দ্বিতীয় তাকের দিকে আঙুল তুলে একবার দেখালো, তারপর হাওয়ায় মিলিয়ে গেল। সাহসে ভর করে দ্বিতীয় তাকের সব কটা বই নামাতেই বউটির হাতে নরম কাপড়ের মতো কিছু ঠেকল। হাতড়ে দেখল একটা মুখ বাঁধা কাপড়ের থলে সেখানে রাখা। সেই থলে টেনে বের করতে বউটি তো অবাক। দেখল ভেতরে প্রচুর স্বর্ণমুদ্রা। সেই থলে ভর্তি স্বর্ণমুদ্রা এনে বউটি দিল তার স্বামীর হাতে। তার মুখ থেকে ঘটনার বিবরণ শুনে অবাক হলো জন কিটন। বুঝল তাদের সংকটের মুহূর্তে শেষ জমিদারের প্রেতাত্মা বন্ধুর মতো এসে দাঁড়িয়েছে পাশে। প্রেতাত্মার দেওয়া সেই থলে ভর্তি স্বর্ণমুদ্রা ভাঙিয়ে শুধু পাওনাদারদের বকেয়া ধার দেনাই শোধ করল না জন কিটন,
আবার নতুন করে মুদি দোকান খুলল সে। আজকে দ্বিতীয় গল্প, পোড়ো বাড়ির বিছানায় ঠান্ডা নিঃশ্বাস। যাচ্ছিলাম ডায়মন্ড হারবারের দিকে, আমি আর আমার বন্ধু অমল। পথের মাঝখানে গেল মোটরসাইকেল খারাপ হয়ে। সেখান থেকে ডায়মন্ড হারবার মাইল চারেকের বেশি হবে না, তাই স্থির করলুম সাইকেল চালাতে না পারি পদযুগলকে চালিয়েই এটুকু পথ পার হয়ে যাব। কিন্তু সেদিনকার যাত্রাটাই ছিল খারাপ। মাইলখানেক পথ এগিয়ে যেতে না যেতেই গোটা আকাশটা মেঘে মেঘে কালো হয়ে উঠল। চারদিকে ঠান্ডা বাতাস ছুটোছুটি শুরু করলে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই, অবিলম্বেই আত্মরক্ষা করা দরকার। কিন্তু পথের দুদিকে মাঠ করছে ধুধু, মাঝে মাঝে খাল বিল, বড় বড় গাছ আর ঝোপঝাপ। এখানে আশ্রয় কোথায় মিলবে? অমল একদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বললে, ওই বাঁশঝাড়ের ওপাশ থেকে একখানা বাড়ির মাথা দেখা যাচ্ছে না? আমি ভালো করে দেখে বললুম, বাড়ি বলি তো মনে হচ্ছে। টপ করে আমার নাকের ডগায় পড়ল বৃষ্টির একটা মস্ত ফোঁটা। আমি বললুম, ছোট অমল, ছোট। এক ফোঁটা বৃষ্টি আমার নাসিকাকে সবেগে আক্রমণ করেছে। দুজনে প্রাণপণে ছুটতে লাগলুম। বাঁশবাগান পেরিয়ে দেখলুম চারিদিকে পুরনো পাঁচিল নিয়ে একখানা মাঝারি দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরটা গোরস্থানের মতন স্তব্ধ এবং তার ফটকেও তালা লাগানো। এখন উপায়? এমন সময়ে বৃষ্টি নামল, বেশ বড় বড় ফোঁটা। আমি তাড়াতাড়ি বললুম, হেই, যা থাকে কপালে, পাঁচিল ডিঙিয়ে ভেতরে চলো, এ বাড়িতে কেউ না কেউ আছে বলেই বোধ হচ্ছে। অমল প্রতিবাদ করতে উদ্যত হলো, কিন্তু বৃষ্টির বিক্রম হঠাৎ আরও বেড়ে উঠে তার প্রতিবাদের চেষ্টাকে একেবারে ব্যর্থ করে দিলে। পাঁচিল ডিঙোতে দেরি লাগলো না। পাঁচিলের পরেই খানিকটা খোলা জমি। সেখানে আগে বোধহয় বাগানের বাহার ছিল, কিন্তু এখন আগাছা ছাড়া আর কিছু নেই। সামনে একটা ছোট পুকুর, কিন্তু তার জলের উপরে এমন ছিদ্রহীন পানার প্রলেপ যে পুকুরটাকে দেখাচ্ছে একটা সবুজ ক্ষেতের মতো। আমরা যখন একতলার দালানে গিয়ে দাঁড়ালুম, তখন সারা আকাশ আচ্ছন্ন করে যেন বিশ্বব্যাপী জলপ্রপাত ঝরে পড়ছে এবং জলে ভিজতে ভিজতে বাতাস গাছপালার ভেতরে ঢুকে মহা হইচই লাগিয়ে দিয়েছে। এদিকে ওদিকে উঁকি ঝুঁকি মেরে আমি বললুম, ওহে অমল, বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে এখানে অনেক দিন কোনো মানুষ বাস করেনি। অমল বলল, তাহলে একটা ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালেই তো হয়, এখানে জলের ছাট আসছে। আপত্তি নেই, কিন্তু দরজা খোলা পাবো কি? অমল এগিয়ে গিয়ে সামনের একটা দরজায় ঠোকা দিল। দরজা ভেতর থেকে বন্ধ। তারপর সে অন্য দরজাগুলোও পরীক্ষা করে দেখলে সব দরজা ভেতর থেকে বন্ধ। আমি বললুম, এই দরজাগুলো ভেতর থেকে বন্ধ করে বাড়ির মালিক বোধহয় পেছনের কোনো দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু এই বৃষ্টিতে বাড়ির পিছনে যায় কেমন করে? তাহলে এখানেই আমাদের বিশ্রাম নিতে হবে। পিছনে যাবার জন্য আমি স্নান করতে রাজি নই। হঠাৎ একটা কনকনে ঠান্ডা দমকা বাতাস সর্বাঙ্গ কাঁপিয়ে আমার পাশ দিয়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গে দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো। চমকে ফিরে দেখি অমল সর্বপ্রথমে যে দরজাটায় ধাক্কা মেরেছিল সেটা আর বন্ধ নেই। অমল হতভম্বের মতো আমার মুখের পানে তাকালে। আমি হেসে বললুম, অমন করে তাকিয়ে দেখছো কি? দরজাটা তুমি ভালো করে ঠেলে দেখোনি, এখন দমকা হাওয়ায় খুলে গেল। অমল মাথা চুলকোতে চুলকোতে বললে, আমাকে অবশ্য সেই কথাই মানতে হবে, আমি কিন্তু ভালো করে ঠেলেছিলুম। আরে পাগল নাকি? তুমি কি বলতে চাও?
ভূত এসে আমাদের দরজা খুলে দিলে? সে কথাই বা বলবার উপায় কই? আমরা তো ভূতেদের জন্য রাতটাই রিজার্ভ করে রেখেছি। কিন্তু এখন হচ্ছে বেলা 2টো। এই সময়ে কোনো অভদ্রভূত কোনো পোড়ো বাড়িতে অনধিকার প্রবেশ করতে চাইবে না। চলো ঘরের ভেতরে গিয়ে দাঁড়াই। ঘরের ভেতরে ঢুকলুম। চারিদিকে অযত্ন ও মলিনতার চিহ্ন। দেওয়ালের চুনবালি খসে পড়েছে। কার্নিশের কোণে কোণে চামচিকেরা বাসা বেঁধেছে। মেঝের উপরে বোধহয় 2 ইঞ্চি পুরু ধুলো জমে রয়েছে। একদিকে খান দুয়েক কাঠের চেয়ার, আরেক দিকে একখানা ইট। দূর থেকেই অবাক হয়ে দেখলুম এই ধুলো ও শ্রীহীনতার রাজ্যেও খাটের উপরে যে বিছানা পাতা রয়েছে তা একেবারে সাদা ধপধপ করছে। তাহলে এমন ঘরেও কেউ কি বাস করে? নিজের বিছানাটুকুই পরিষ্কার রেখে সে খুশি? এই বছরের পর বছর ধরে জমা ধুলোর স্তূপ তার নজরেই পড়ে না। আশ্চর্য মানুষ তো। অমল কাঁপতে কাঁপতে বললে, উফ উফ, বড্ড শীত করছে রে। উফ উফ, কি ঠান্ডা ঘর, একেবারে বাইরের চেয়েও ঠান্ডা। উফ উফ। সত্যি তাই। প্রত্যেকবার নিঃশ্বাস টানছি আর মনে হচ্ছে যেন খানিকটা করে অদৃশ্য বরফ আমার বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। এতটা অসম্ভব শীতের কারণ কি? একটা দরজা ছাড়া ঘরের আর সব দরজা জানলা তো বন্ধ। ঘরটা আর যাই হোক স্যাঁতস্যাঁতে বলেও তো মনে হচ্ছে না। তবু হঠাৎ আরেকটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করলো। যে দরজাটা খোলা তার সামনে থেকে মেঝের উপর দিয়ে এক সার পায়ের দাগ সমান চলে গিয়েছে খাটের দিকে। এই দৃশ্য তো এতক্ষণ চোখে পড়েনি। অমলকে ডেকে দাগগুলো দেখালুম। সে বললে, মনে হচ্ছে তো কেউ খালি পায়ে ধুলো মারিয়ে খাটে গিয়ে উঠেছিল। আমি মাথা নেড়ে বললুম, উঠেছিল নয় অমল, এখনই উঠেছে। তার মানে? আরে দাগগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো হচ্ছে ভিজে পায়ের দাগ। ভালো করে লক্ষ্য করে দেখো, পায়ের জলে ধুলো এখনো ভিজে রয়েছে। কেউ এই মাত্র বাইরের বৃষ্টি ছেড়ে আমাদের মতোই ঘরের ভেতরে এসে ঢুকেছে। তবে আমাদের পায়ে জুতো আছে আর সে এসেছে খালি পায়ে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে অমল বললে, কিন্তু সে কোথায়? সে কখন এলো? ঘরের আর সব দরজা তো বন্ধ। আর সে কখন ঘর থেকে বেরিয়ে গেল? অদৃশ্য মানুষ শোভা পায় এইচ.জি. ওয়েলসের উপন্যাসে। বাস্তব জীবনে সে হচ্ছে মস্ত বড় অর্থহীন কৌতুক। কিন্তু ঘরের ভিতরে কেউ যে এখনই ঢুকে আবার বেরিয়ে গিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে এসেছিল সে চুলোয় যাক, কিন্তু আমি যে শীতে মলু আর তো সইতে পারছি না। তার কথা কানে না তুলে আমি পায়ের দাগগুলো ধরে খাটের দিকে অগ্রসর হলুম। কিন্তু যতই এগিয়ে যাই শীত যেন ততই বেড়ে ওঠে। খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। রোজ যেন খুব যত্ন করেই চাদর পাতা হয়। মাথার বালিশের মাঝখানটা বসে গিয়েছে, যেন কেউ একটু আগেই ওখানে মাথা রেখে শুয়েছিল। কেবল তাই নয়, বালিশের উপরেও জলের দাগ, যেন এখানে কেউ ভিজে মাথা রেখেছিল। আরেকটা আশ্চর্য ব্যাপার অনুভব করলুম, উনুনের কাছে গেলে যেমন আগুনের আঁচ পাওয়া যায়, এই বিছানার পাশে দাঁড়িয়ে তেমনি যেন শীতের আঁচ পাওয়া যাচ্ছে। হতে পারে এটা আমার মনের ভ্রম, কিন্তু এমন সত্যিকার ভ্রম আমার আর কখনো হয়নি। সেই দিনের আলোতেও আমার বুকের কাছটা ছমছম করতে লাগলো। ভয় পাবার মতো বিশেষ কিছু দেখিনি বটে, কিন্তু কেবলই মনে হচ্ছে পোড়ো বাড়ির এই স্তব্ধ ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া এমন এক তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আছে যে আমাদের মতো স্বাভাবিক নয়, যার কাছে আমাদের থাকা উচিত নয়। বিছানার উপরে ঝুঁকে পড়ে ভিজে বালিশটা পরীক্ষা করতে লাগলুম। কিন্তু ও আবার কি?
কান পেতে 2 মিনিট ধরে শুনলুম, তবু নিজের কানকে কিছুতেই বিশ্বাস করাতে পারলুম না। অমল আমাকে ডাক দিয়ে বললে, ওহে, ওখানে এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো, এই বৃষ্টি ঘরটা ছেড়ে আবার বাইরে যায়, বৃষ্টি থেমে এসেছে। অমল, একবার এইখানে এসো তো। কেন, এখানে আবার নতুন কি আবিষ্কার করলে হে? ওরে বাবা, এখানটা যে আরও ঠান্ডা। আরে হোক গে ঠান্ডা, কান পেতে শোনো দেখি, কিছু কি শুনতে পাচ্ছ? কি 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 সর্বনাশ, কি 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 সর্বনাশ! কি শুনছো অমল? কার যেন নিঃশ্বাসের শব্দ। না না না, হে অসম্ভব অসম্ভব, আমার শোনবার ভ্রম। ভ্রম নয় অমল, ভ্রম নয়। তুমিও শুনছো, আমিও শুনছি, আর আর নিঃশ্বাসের শব্দ এখনো হচ্ছে। অমল বিছানায় বালিশের উপরে হাত বাড়ালে, কিন্তু তারপরেই ভয়ানক একটা আর্তনাদ করে বিদ্যুতের মতন হটে গেল। আর তারপরে খাটখানা হঠাৎ মচমচ করে উঠল। কেউ যেন ধড়মড় করে বিছানার উপরে উঠে বসল। অজানা একটা বিষম ভয়ে আমিও তাড়াতাড়ি পিছিয়ে এসে থ হয়ে দাঁড়িয়ে পড়লুম, এবং তারপরে মনে হলো একটা একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া যেন আমার পাশ দিয়ে হুস করে চলে গেল ঘরের খোলা দরজাটার দিকে। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনে সেই ঘরের ভিতরে আচ্ছন্ন ও আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইলুম। তারপর প্রথমে কথা কইলে অমল, বিবর্ণ মুখে থেমে থেমে বললে, বুঝতে পারছো, ঘরের ভেতরে আর একটুও ঠান্ডা নেই। না, নিঃশ্বাসের শব্দ আর শোনা যাচ্ছে না। কিন্তু অমল, বালিশের উপরে হাত বাড়িয়ে তুমি এমন চেঁচিয়ে উঠলে কেন? বলছি বলছি, কিন্তু ভগবানের দোহাই, আগে ঘর থেকে বেরিয়ে এসো, নইলে নইলে আমি পাগল হয়ে যাব। বাইরে বেরিয়ে এলুম। বৃষ্টি তখন ধরে গিয়েছে। অমল বললে, আমার হাতটা বালিশ ছোঁয়নি, কিন্তু আমার হাত পড়ল গিয়ে ঠিক যেন একখানা ঠান্ডা কনকনে জল মাখা মরার মুখের উপরে। অবাক হয়ে ভাবতে লাগলুম, এই সবই কি ভ্রম? আমাদের দেহ অনুভব করেছে প্রচণ্ড শীত, চোখ দেখেছে জলে ভেজা তাজা পায়ের দাগ, কান শুনেছে শ্বাস প্রশ্বাসের শব্দ, এবং অমলের হাত ছুঁয়েছে একখানা জল মাখা মরার মুখ। এ সবই কি কল্পনা? কাছের গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে জানলুম, ওই বাড়িতে মানিকচন্দ্র বসু নামে এক ভদ্রলোক সপরিবারে বাস করতেন। 5 বছর আগে হঠাৎ কলেরা রোগে মানিকবাবুর মৃত্যু হয়। স্বামীর শোক সইতে না পেরে মানিকবাবুর স্ত্রীও খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আর তারপর থেকেই ও বাড়িতে আর কেউ বাস করতে পারে না।